back to Neil Lesson with Dr. Ramad. Once again, today I will discuss about an important grammatical topic and that is verb. ভার্ব শব্দের সাথে আমরা সবাই পরিচিত। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ, কিন্তু এই ভার্বের মধ্যে কিছু ভার্ব আছে যেগুলো সাধারণত সাবজেক্টের নাম্বার বা পার্সন অনুযায়ী এদের রূপ নির্ধারিত হয় না। অর্থাৎ যে সকল ভার্বের রূপ সাধারণত সাবজেক্ট বা নাম্বারের পার্সন অনুযায়ী নির্ধারিত হয় না এবং একই সাথে ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেগুলোকে সাধারণত আমরা বলে থাকি ভার্বাল। ভার্বাল তিন প্রকার: জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। এই পার্টিসিপলের মধ্যে আবার তিন প্রকার আছে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তারপর আবার তিন নম্বর যেটা, সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের মধ্যে আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে সিম্পল অর নাউন ইনফিনিটিভ, আর একটা হচ্ছে জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ। আমি দাপাদাপি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো উদাহরণের মাধ্যমে। খেয়াল করো, আমি এখানে একটা উদাহরণ দিয়েছি জিরান্ডের। আর জিরান্ডের সংখ্যাটা একটু বলি। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি একই সাথে তার নাউন এবং ভার্বের কাজ করে, তখন সেটাকে আমরা বলি জিরান্ড। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানের মধ্যে সুইম শব্দটি হচ্ছে ভার্ব। সুইম শব্দটি হচ্ছে ভার্ব। এটা দ্বারা আমরা বাংলা অর্থ বলি সাঁতার কাটা। যখন সুইমিং এর সাথে যখন আইএনজি যুক্ত হয়ে গেছে, তখন এটা হয়ে গেছে নাউন। এটা দ্বারা আমরা বুঝি সাঁতার। অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা নাউন হয়েছে। তাহলে এখানে জিরান্ডটা একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করতেছে। অর্থাৎ ভার্ব এবং নাউনের কাজ করার কারণে এই ভার্বটা হয়েছে আমার জিরান্ড। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানের মধ্যে আমি বলছি, আবার পুনরায় বলতেছি, এখানে সুইম শব্দটি হচ্ছে ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে, হয়েছে নাউন। অর্থাৎ একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করতেছে, যার জন্য এটা হচ্ছে জিরান্ড। আমি আরেকটা উদাহরণ দিয়েছি, এখানে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, একই ধরনের, কিন্তু এখানে ওয়াক শব্দটাও ভার্ব, কিন্তু এর সাথে আইএনজি যখন যুক্ত হয়েছে তখন সেটা হয়ে গেছে নাউন। অর্থাৎ এখানে ওয়াকিং শব্দটা একসাথে ভার্ব এবং নাউনের কাজ করতেছে, যার জন্য ওয়াকিং ওয়ার্ডটা এখানে জিরান্ড। একইভাবে এখানে রাইজিং, রাইজ শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা, আর রাইজ অর্থ হচ্ছে ওঠা। তার মানে এখানে রাইজ শব্দটাও ভার্ব এবং নাউনের কাজ করতেছে, যার জন্য এটা হচ্ছে জিরান্ড। পরবর্তী আমি যে জিনিসটা এখানে দিয়েছি, পার্টিসিপল। পার্টিসিপল সাধারণত তিন ধরনের হয়ে থাকে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমি উদাহরণের মধ্যে বিষয়টি ক্লিয়ার করে দিব। অর্থাৎ কিভাবে আমরা চিনব এটা প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল। আমি একটু পার্টিসিপলের সংজ্ঞাটা একটু বলে নিই। পার্টিসিপলটা হচ্ছে কি, আমার একটা ভার্ব এমন ভাবে কাজ করবে, সেটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। অর্থাৎ কোনো ভার্ব যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেটাকে আমরা বলবো পার্টিসিপল। এই পার্টিসিপলের মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমি এখানে একটা উদাহরণ লিখতেছি, ডু নট গেট রানিং বাস। এখানে রান শব্দটি, আমি এখানে একটা শব্দ দিয়েছি রান। রান শব্দটি কিন্তু ভার্ব, এটা দ্বারা আমরা চলমান বোঝাই বা চলা বোঝাই। কিন্তু যখন আমি বলি রানিং, তখন এটা হয়ে গেছে আমার অ্যাডজেক্টিভ। কারণ চলন্ত মানে গাড়িটার অবস্থা উঠতে যাচ্ছে, গাড়িটা চলমান অবস্থায় আছে। অর্থাৎ ডোন্ট গেট অন দ্য রানিং বাস, চলন্ত গাড়িতে উঠে না। অর্থাৎ আমার এখানে যে রান শব্দটি আছে, অর্থাৎ রানিং যে শব্দটা আছে, সেটার মধ্যে রানটা হচ্ছে ভার্ব, কিন্তু যখন আইএনজি যুক্ত হয়ে গেছে, তখন সেটা বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ। তার জন্য এটা এখানে ভার্ব এবং অ্যাডজেক্টিভে কাজ করতেছে, যার জন্য এটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল। পরবর্তী আমার যে জিনিসটা আছে এখানে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমি উদাহরণের সাহায্যে বিষয়টা ক্লিয়ার করে দিই। This polluted water can cause diseases. অর্থাৎ এই দূষিত পানিটাই রোগের কারণ হতে পারে, অথবা এই দূষিত পানির কারণে রোগ হয় বা রোগ হতে পারে। এখানের মধ্যে আমি যে শব্দটা দিয়েছি পলিউটেড, আমি পাস্ট পার্টিসিপলের সংজ্ঞাটা একটু বলে নিই। পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে হচ্ছে কি, আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা, অর্থাৎ B3, যেটাকে আমরা বলি B3 পাস্ট পার্টিসিপল ফর্মটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। এখানের মধ্যে যেমন পলিউটেড শব্দটির মধ্যে পলিউটেড শব্দটা হচ্ছে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল, এটার ভার্ব হচ্ছে পলিউট।
পলিউট শব্দের অর্থ হচ্ছে দূষিত করা, আর হচ্ছে পলিউটেড শব্দের অর্থ হচ্ছে দূষিত। অর্থাৎ আমার এটা ছিল ভার্ব, আর যখন আমার পলিউটেড হয়ে গেছে তখন সেটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভে কাজ করতেছে, যার জন্য এটা হচ্ছে আমার ফার্স্ট পার্টিসিপল। কোন বাক্যের মধ্যে যদি কোনো ভার্বের ফার্স্ট পার্টিসিপল একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভে কাজ করে থাকে তখন সেটাকে আমরা বলি ফার্স্ট পার্টিসিপল। এই বাক্যের মধ্যে আমি সেটা দেখিয়েছি যে দিস পলিউটেড, অর্থাৎ এই দূষিত পানি, অর্থাৎ এখানে পানির অবস্থাটা বোঝাচ্ছে যেহেতু পানিটা দূষিত, যার জন্য আমার এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। অর্থাৎ ভার্ব ফার্স্ট পার্টিসিপলটা আমরা এর সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভে কাজ করেছে। পরবর্তী অংশে এখানে আমি যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের সহজ সংজ্ঞা হচ্ছে কি আমার হ্যাভিং এর সাথে ভার্ব ফার্স্ট পার্টিসিপল সংযুক্ত থাকবে, হ্যাভিং প্লাস V3 থাকবে। আর যদি আমি ওগুলোকে একটু সংক্ষেপে দেখিয়ে দিই, ভার্ব প্লাস ING থাকবে ফার্স্ট প্রেজেন্ট পার্টিসিপল, আর ফার্স্ট পার্টিসিপল থাকবে ভার্ব ফার্স্ট। এখানে একটা জিনিস অনেকে হয়তো এলোমেলো হয়ে যায়, আমি পারফেক্ট পার্টিসিপল দেওয়ার আগে একটু ক্লিয়ার করে দিই। অনেকে এলোমেলো হয়ে যায় জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্মের মধ্যে। আমি এখানে বৃত্তের মাধ্যমে দেখিয়ে দিয়েছি জিরান্ডটা হবে একই সাথে নাউন এবং ভার্বের কাজ, অর্থাৎ নাউন এবং ভার্বের কাজ করলে সেটা হবে জিরান্ড, ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ যদি করে থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ আমার এলোমেলো হবে না যদি আমি এই জিনিসটা জানি। অর্থাৎ নাউন এবং ভার্ব হলে সেটা হবে জিরান্ড, ভার্ব এবং অ্যাডজেক্টিভ হলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ আমার উভয় ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে আইএনজি থাকে, প্রেজেন্ট পার্টিসিপল এবং এই জিরান্ডের ক্ষেত্রে। তবে শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে একটা ভার্ব এবং নাউনের কাজ করবে, একটা হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। আচ্ছা, আমি পারফেক্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করতেছিলাম। পারফেক্ট পার্টিসিপলে 3 নম্বর পয়েন্ট যেটা ছিল আমার পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমি সংজ্ঞাটা বলছিলাম কি হ্যাভিং প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকবে। অর্থাৎ যেমন আমি যদি উদাহরণের সাহায্যে দেখাই, এই বাক্যটার মধ্যে আমার প্রথমে হ্যাভিং আছে, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, অর্থাৎ V3 আছে। তার মানে আমি নির্দ্বিধায় এটা বলতে পারি পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা থাকবে না। আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখি হ্যাভিং প্লাস ভার্ব ফার্স্ট পার্টিসিপল, তাহলে আমরা বুঝবো যে সেটা আমার পারফেক্ট পার্টিসিপল। পরবর্তী অংশে আমি যে জিনিসটা দিয়েছিলাম এখানে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা হচ্ছে কি আমার 2 প্লাস V1, অর্থাৎ 2 প্লাস V1 যদি থাকে তখন সেটাকে আমরা বলি ইনফিনিটিভ। অর্থাৎ 2 এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি ইনফিনিটিভ। এই ইনফিনিটিভের সাথে সাবজেক্টের সাধারণত কোনো সম্পর্ক থাকে না, তবে ভার্বের ভাবটাকে বুঝিয়ে থাকে। তবে পার্সন, নাম্বার এবং টেন্স ভেদে এই ইনফিনিটিভের কোনো রূপের পরিবর্তন হয় না। এই ইনফিনিটিভ সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে সিম্পল অর নাউন ইনফিনিটিভ, আর একটা হচ্ছে জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ। তো কোয়ালিফাইং ইনফিনিটিভটা আমি পরে আলোচনা করব, আগে আমরা সিম্পল অর নাউন ইনফিনিটিভটা একটু দেখি। তো সিম্পল এবং নাউন ইনফিনিটিভটা কি? সিম্পল or noun infinitive। সিম্পল আর নাউন ইনফিনিটিভটা কি আমরা একটু দেখি। আমি উদাহরণের সাহায্যে বিষয়টা একটু ক্লিয়ার করব। যেমন এই বাক্যের বলতে আমি দেখলাম যে সেন্টেন্সের প্রথমে আমি দিলাম টু টেল এ লাই। তোমরা একটু ভালো করে যদি খেয়াল করো, ইজের আগ পর্যন্ত এই পুরোটাই হচ্ছে আমার সাবজেক্ট। অর্থাৎ আমি নির্দ্বিধায় বলতে পারি আমার এই অংশটাই হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমার ইনফিনিটিভ। অর্থাৎ এখানে টু টেল এ লাই, এটা কিন্তু টেলটা কিন্তু তোমার ভার্ব নয়, এটা হচ্ছে কি আমার ইনফিনিটিভ। অর্থাৎ 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, অর্থাৎ এটা আমার সাবজেক্ট হিসেবে কাজ করতে, যার জন্য এটা হচ্ছে আমার ইনফিনিটিভ। এটাকে আমি সরাসরি কিন্তু ভার্ব বলতে পারবো না। তারপরে আমি যে উদাহরণটা আমি আরেকটু উদাহরণ দিয়ে দেখাতে পারি। যেমন এই আমি ইনফিনিটিভের ক্ষেত্রে I want to go, এই বাক্যের মধ্যে এই টু গোটা আমি দেখলাম যে প্রথমে সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, তারপর টু গো আছে। তার মানে আমি এটাকে বলতে পারি আমার এটাই হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আমার এখানে ইনফিনিটিভটা অবজেক্টে কাজ করেছে, যার জন্য এটা হচ্ছে কি আমার সিম্পল অথবা নাউন ইনফিনিটিভ। কারণ হচ্ছে আমার এই যেহেতু আমার এটা নাউন, সাধারণত আমরা সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বা প্রনাউন ব্যবহার করে থাকি, এজন্য আমার এটা হচ্ছে
এই তোমার অবজেক্টটাই হচ্ছে আমার এই সিম্পল অথবা নাউন ইনফিনিটিভ। কিন্তু দেখা যাচ্ছে কি আমার এখানে টু গো এটার সাথে সাবজেক্টের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ সাবজেক্টের সাথে আমার এটার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ আমার যদি নাউন ইনফিনিটিভ বা কোয়ালিফাইং ইনফিনিটিভ অথবা জেনারেল ইনফিনিটিভ যেটা বলি না কেন কোনো যদি ইনফিনিটিভ হয়ে থাকে সেটা সাধারণত সাবজেক্টের নাম্বার এবং পার্সনের সাথে সম্পর্কিত নয়। তাহলে আমরা বুঝতে পারলাম নাউন ইনফিনিটিভটা। পরবর্তী অংশে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। তো জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ যেটা সেটা সাধারণত উদ্দেশ্য, কারণ, সত্য, ফলাফল এবং প্যারেন্থেটিক্যালি ব্যবহৃত হয়ে একই সাথে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করে থাকে। আমি উদাহরণ সাহায্যে বিষয়টা একটু ক্লিয়ার করব। যেমন পাস্ট যেটা আমি এখানে দিয়েছি জিরান্ডিয়াল ইনফিনিটিভ ক্ষেত্রে প্রথম হচ্ছে পারপাস। আমি এটা দিয়েছিলাম জিরান্ডিয়াল ইনফিনিটিভের ক্ষেত্রে জিরান্ডিয়াল ইনফিনিটিভের ক্ষেত্রে আমি এটা দেখাচ্ছি। যেমন হি কেম টু সি মি, সে আমাকে দেখতে আসলো। এখানে টু সি শব্দটা সে এখানে আসার উদ্দেশ্য, তার পারপাসটা হচ্ছে আমাকে দেখা। তার মানে আমি রীতিতে এটা বলতে পারি এটা আমার জিরান্ডিয়াল ইনফিনিটিভ। আমি এখানে বলছি যদি উদ্দেশ্য, কারণ বা সত্য প্রকাশ করে তাহলে সেটা হবে আমার জিরান্ডিয়াল ইনফিনিটিভ। হি কেম টু সি মি, সে আমাকে দেখতে আসে, তার মানে তার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাকে দেখা। তার মানে টু সি হচ্ছে আমার জিরান্ডিয়াল ইনফিনিটিভ। পরবর্তী অংশে আমি যে জিনিসটা দিয়েছিলাম যেমন কারণ। কারণ অর্থ যদি আমি বলি তাহলে আচ্ছা কারণটা আমি পরে দিয়ে বলি, আগে আমার যেটা আছে সেটা হচ্ছে কন্ডিশন। আমি কন্ডিশনটা আগে একটু বলি, একটু খেয়াল করো। কন্ডিশন আমরা জানি সত্য যদি থাকে কোনো ইনফিনিটির মধ্যে অর্থাৎ সত্য প্রকাশ করে সেক্ষেত্রে সেটা হবে আমার জিরান্ডিয়াল ইনফিনিটিভ। যেমন ইউ ক্যান টেক মাই বুক টু রিড ফর, আমি নিচে দিয়ে লিখতেছি যেহেতু আমার এখানে জায়গা কম, অনলি এ উইক। এই বাক্যের মধ্যে টু রিড, টু রিড আমার জিরান্ডিয়াল ইনফিনিটিভ। আমি কিভাবে বলবো? আমি যদি অর্থ নিয়ে একটু খেয়াল করি, ইউ ক্যান টেক মাই বুক, তুমি আমার বইটা নিতে পারো। টু রিড পড়তে, পরে ফর অনলি এ উইক, তার মানে এক সপ্তাহের জন্য। আমার সত্য হচ্ছে এক সপ্তাহের জন্য তুমি বইটা আমার নিতে পারো। অর্থাৎ যদি তুমি এক সপ্তাহের জন্য চাও বা এক সপ্তাহের জন্য পড়তে চাও তাহলে আমার বইটা নিতে পারো। তাহলে আমার এখানে সত্য হচ্ছে কি টু রিডটা দ্বারা তাহলে আমার এখানে সত্যটা প্রকাশ করছে, অর্থাৎ কারণটা প্রকাশ করছে, সত্য নয়, এই দুঃখিত সত্যটাই প্রকাশ করছে। কারণ সত্য হচ্ছে তোমার এক সপ্তাহের জন্য নিতে পারো, এর বেশি হলে তুমি নিতে পারবে না। তাহলে আমরা বলতে পারি এখানে আমার টু রিডটা যেটা হচ্ছে কি আমার জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। তার পরবর্তী অংশ আমি যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে কজ। অর্থাৎ আমার জিরান্ডিয়াল ইনফিনিটিভের মধ্যে কজ একটা কারণ থাকবে। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, I am sorry to disturb you, অর্থাৎ তোমাকে জ্বালাতন করায় আমি দুঃখিত। তার মানে আমার দুঃখিত হওয়ার কারণ হচ্ছে কি তাকে জ্বালাতন করা। অর্থাৎ আমার এখানে আমি কারণটা বুঝতে পারলাম যে কি আমি সরি বলার কারণটা হচ্ছে তাকে জ্বালাতন করা। তাহলে আমি বুঝতে পারলাম যে স্পষ্টভাবেই বুঝতে পারলাম আমার এখানে টু ডিস্টার্বটা হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। জিরান্ডিয়াল ইনফিনিটিভ এটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। কারণ হচ্ছে আমার সরি বলার কারণ হচ্ছে তাকে জ্বালাতন করা। অর্থাৎ তাকে জ্বালাতন করার কারণে বা ডিস্টার্ব করার কারণে আমি তাকে সরি বলছি। অর্থাৎ আমার এখানে কারণ উল্লেখ আছে যার জন্য আমি স্পষ্টই বুঝতে পারলাম এটা আমার জিরান্ডিয়াল ইনফিনিটিভ। তারপর আমি এখানে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ফলাফল বা রেজাল্ট। উদাহরণ সাহায্যে বিষয়টা একটু ক্লিয়ার করব। জিরান্ডিয়াল ইনফিনিটিভ ক্ষেত্রে রেজাল্ট যদি বুঝিয়ে থাকে, যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, studied hard he scored good marks in the
বাক্যের মধ্যে টু স্কোর শব্দটি টু স্কোর শব্দটি আবার জিরান্ডিয়াল ইম্পারেটিভ আমি কিভাবে বুঝবো? যেমন আমি যদি অর্থ বলি হি স্টাডিড হার্ড, সে কঠোর পড়াশোনা করেছিল টু স্কোর এ গুড মার্কস, একটা ভালো নম্বর পেতে ইন দ্য এক্সাম, পরীক্ষায়। অর্থাৎ তার ভালো বা কঠোর পরিশ্রমের ফলাফলটা হচ্ছে তার কি ভালো মার্কস, অর্থাৎ ভালো নম্বরটা হচ্ছে তার পরিশ্রমের ফলাফল। এই জন্য আমি স্পষ্ট বুঝতে পারলাম, অর্থাৎ আমার এই সেন্টেন্সের মধ্যে তার কঠোর পরিশ্রম করার কারণটা বা ফলাফলের কারণে সে ভালো রেজাল্ট করতে পারছে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার এখানে টু স্কোর যে শব্দটি সেটা হচ্ছে আমার জিরান্ডিয়াল ইনফিনিটিভ। তারপর আমি সর্বশেষ যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে প্যারেন্থেটিক্যালি। ফাইনাইট ভার্বটা যখন ইনফিনিটিভ থেকে আলাদা হয়ে কোন বাক্যের মধ্যে বসে তখন সেটাকে আমরা বলি প্যারেন্থেটিক্যাল ইউজ। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি টু স্পিক অথবা টু টেল, আচ্ছা টু স্পিক দিয়ে বলি টু স্পিক ফ্র্যাঙ্কলি, he is not a good man। এই বাক্যের মধ্যে আমি যেটা লিখলাম সেটা হচ্ছে টু স্পিক ফ্র্যাঙ্কলি, অর্থাৎ খোলাখুলি ভাবে বললেই হি ইজ নট এ গুড ম্যান, সে একজন ভালো মানুষ নয়। এই বাক্যের মধ্যে আমি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমার টু স্পিক শব্দটি যদি আমি হি ইজ নট এ গুড ম্যান থেকে আলাদা করে দিই তাহলে সেটা অর্থ প্রকাশ করতে পারবে না, কিন্তু আমার হি ইজ নট যদি আমি অংশ থেকে আলাদা করি তাহলে সেটা অর্থ প্রকাশ করতে পারবে। অর্থাৎ আমার যদি এরকম বাক্যে যদি আলাদা একটা অংশ থাকে ইনফিনিটিভ যুক্ত কোনো বাক্যের মধ্যে, এমন একটা অংশ যদি থাকে যেটাকে আমি আলাদা করে ফেলতে পারি, অর্থাৎ আমি যদি আরো সহজে বলি, যদি কোনো মানে বাক্যের অপর একটা অংশে যে ক্লজটা থাকে সেই ক্লজের মধ্যে যদি আমার ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্বটা আমি কিভাবে চিনবো? যে ভার্ব দেখে আমি টেন্স বুঝতে পারি সেটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে ভার্বটা দেখে আমি টেন্সটা বুঝতে পারবো সহজে সেটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। যেমন এই বাক্যের মধ্যে আমি হি ইজ নট এ গুড ম্যান, এই বাক্যটাকে আমি আলাদা করে ফেললেও আমার অর্থ প্রকাশ করতে পারবে, কিন্তু টু স্পিক ফ্র্যাঙ্কলি খোলাখুলি ভাবে বললে কি বললে কিন্তু এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না, অর্থাৎ এটা এই অংশের সাথে সংযুক্ত হয়ে অর্থ প্রকাশ করছে। অর্থাৎ আমার এই ইনফিনিটিভটা ফাইনাইট ভার্বের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করলে সেটাকে আমি প্যারেন্থেটিক্যাল ইউজ বলি। এই বাক্যের মধ্যে টু স্পিক শব্দটি আমার প্যারেন্থেটিক্যাল ইউজ হয়েছে, যার জন্য এটাকে আমরা বলবো জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পারছো। সবাই আমি যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শুনবে এবং চেষ্টা করবে আমার প্রত্যেকটা কথাগুলো যেন ভালোভাবে শ্রবণ করে এবং ভালোভাবে শুনে তুমি তোমার সমস্যাগুলো সমাধান করতে পারো। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।